স্পটিফাই, ইউটিউব এর সাথে ঢুকে গেছে এআই। এআই আমাদেরকে আরো বেশি আধুনিক করেছে বলে আমি মনে করি। মিউজিকটাও আরো ট্রেন্ডি হচ্ছে, আরো আধুনিক হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এআই একটা বিশাল ভূমিকা রাখছে সেখানে। আমরা চট করে এআইকে বলতে পারি যে, এখন একটা ট্রেন্ডি সং কেমন হতে পারে, তুমি আমাকে একটা আইডিয়া দাও। যখন লেখাটাই এআই লিখে দিচ্ছে, আমার কিন্তু আর ব্রেইনস্টর্মিং করতে হচ্ছে না। তখন কিন্তু আসলে আলাদা করা খুব কঠিন হবে যে আসলে কোনটা আমাদের মানবসৃষ্ট এবং কোনটা এআই এর লেখা। আপনি কোন গান শুনতে চান এটাও এআই আপনাকে বলে দিচ্ছে। পুরো ওয়ার্ল্ডই এআই কে যতভাবে ইউজ করুক না কেন, মাথায় রাখতে হবে কারোর না কারোর কাজে সেটা ইউজ হচ্ছে। আপনি গুড ইন্টেনশন নিয়ে যখন আপনি এআইকে ইউজ করবেন তখন ভালো কিছুই বেরোবে, যেরকম ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়েছে। আবার আপনি যদি ব্যাড ইন্টেনশন নিয়ে এআইকে ইউজ করেন তখন ওই যে মৃত মানুষের কণ্ঠ দিয়েই গান বানাতে হবে। সো আমাদের পরিমিতি বোধটা অবশ্যই থাকতে হবে। স্কিলস অ্যান্ড প্রেজেন্স এআই ম্যাজিক মার্ভেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি আরজে শান্ত, এবং বরাবরের মতোই আমাদের সাথে আছে এআই মেন্টর মনদীপ ঘরাই। হ্যালো, কেমন আছেন দাদা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আর ভালো থাকার আরেকটা কারণ হচ্ছে আমাদের সাথে জয়েন করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুইপা। লুইপা কেমন আছেন? খুব ভালো আছি। আর একই সাথে যেহেতু এআই মেন্টর আছে, আজকে এআই নিয়ে অনেক কিছু জানবো, শিখবো, সে কারণে আরো বেশি ভালো লাগছে। আসলেই তাই। এবং প্রথমেই আমরা জানতে চাই আজকে আমাদের টপিক হচ্ছে সুখে অসুখে এআই। সুখের জায়গাটা শুরু করব না অসুখ দিয়ে শুরু করব আসলে? আমার মনে হয় সুখ দিয়ে শুরু করাই ভালো, তারপর আস্তে আস্তে অসুখে যাই, কারণ ওই জায়গায় গেলে তো আসলে কষ্ট হবেই, কষ্টটা পরের জন্য থাক। আমার মনে হয় যে যদি আমরা আসলে সুখে অসুখে এআই এর কথা বলি, তাহলে সত্যিকার অর্থে আমাদের প্রথমে ডিফাইন করতে হবে যে কোন বিষয়গুলো আমাদের সুখ দেয়। তা আমি যেটা ধরি আর কি, যে বানানটা ডিফারেন্ট হলেও সুখ ইজ ভেরি মাচ ইকুয়াল টু শখ। অর্থাৎ আমাদের হবি যেগুলো, সেগুলোই আমাদের কিন্তু আসলে দেখা যায় কোনো না কোনোভাবে আনন্দ দেয় বা সুখ দেয়। তো এই হবি যদি আপনি ধরেন কোটি মানুষকে জিজ্ঞেস করেন, তার অর্ধেক মানুষের উত্তরই আসবে গান শোনা। তা আমি এই জায়গা থেকেই একটু আসলে লুইপা আপুর কাছে যেতে চাই যে আপনার পেশাগত জায়গায় গান করা এবং যখন শুরু করেছিলেন তখন তো ফরম্যাট ছিল একরকম, হয়তো তখন সিডি বা ডিভিডি ছিল। এখন মিউজিক ইন্ডাস্ট্রিতে সে ফর এক্সাম্পল স্পটিফাই, ইউটিউব এর সাথে ঢুকে গেছে এআই। মানে পার্থক্যটা কতটুকু চোখে পড়ে? এআই আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা জিনিসেরই যেহেতু একটা পজিটিভ সাইড, নেগেটিভ সাইড সবকিছুই থাকে। এআই আমাদেরকে আরো বেশি আধুনিক করেছে বলে আমি মনে করি, এবং আমাদের জীবনযাত্রার সাথে কিন্তু আমাদের মিউজিকটা, অ্যাজ এ মিউজিশিয়ান আমি বলতে পারি মিউজিকটাও আরো ট্রেন্ডি হচ্ছে, আরো আধুনিক হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই জেনারেশনের অডিয়েন্সকে কানেক্ট করতে চাই বা তাদেরকে যখন আমরা ক্যাচ করতে চাই, তো আমার কাছে মনে হয় যে এআই একটা বিশাল ভূমিকা রাখছে সেখানে। আমরা চট করে এআইকে বলতে পারি যে, এখন একটা ট্রেন্ডি সং কেমন হতে পারে, তুমি আমাকে একটা আইডিয়া দাও। সো তখন এআই আমাকে সেই হেল্পটা করতে পারে। ক্রিয়েটিভ কাজের জায়গাটা তো ডেফিনিটলি একটা ক্রিয়েটিভ মানুষের উপরেই ডিপেন্ড করে। বাট আমার কাছে কেন জানি মনে হয় যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওভাবেই এগোবে সামনে, যেভাবে করে আপনি তাকে গাইড করবেন, আপনি তাকে কমান্ড করবেন। সো ডেফিনিটলি আমি মিউজিকের জন্য এআইকে পজিটিভলি ভাবি, সবসময় পজিটিভলি নেই। ওকে, মিউজিকের জন্য আমরা পজিটিভলি চিন্তা করব এআইকে, কিন্তু কিছু কোশ্চেনস রেখে যেতে চাই, এবং মানে সেগুলো আসলে আমাদের গল্পের মাধ্যমেই হবে। 2017 সালে তখন তো চ্যাট জিপিটি ছিল না, তখন কোনো এরকম আমাদের তথাকথিত যে এআই গুলোর নাম আমরা জানি সেগুলো আসেনি। কিন্তু ওই সময়ই কিন্তু আসলে প্রথমবারের মতো এআই এর ইন্টারভেনশন মিউজিক ইন্ডাস্ট্রিতে হয়। ট্যারিনের একটা গানে তখন দেখা যায় যে ভোকাল ছিল মানুষ আর ইনস্ট্রুমেন্ট, এবং সুর করেছিল এআই। এই যে 2017 শুরুটা হলো, এই শুরুর পর থেকে তারপরে ডেভেলপমেন্টগুলো কিন্তু অনেক র্যাপিড হয়েছে জাস্ট 22-এর পর থেকে, যখন চ্যাট জিপিটি আসলো। এবং খেয়াল করে দেখবেন, আমরা এর আগে যখন মুভি নিয়ে একটা এপিসোড আমরা করেছিলাম, লাইট ক্যামেরা এআই, সেখানে কিন্তু এই কথাটা বলা ছিল যে হলিউডে একটা বিশাল প্রোটেস্ট হয়েছিল 2023-এ, জাস্ট চ্যাট জিপিটি অ্যাডভেন্টের কিছুদিন পরেই। এবং এই প্রোটেস্টের অগ্রযাত্রায় কারা ছিল? ছিল হলো স্ক্রিপ্ট রাইটাররা।
এটা আমাদের জন্য একটা বড় ভয়ের কারণ। ভয়ের কারণ এজন্যই বলবো যে প্রথম দিকে আমরা মনে করেছি যে ChatGPT হয়তো আসলে মানে স্ক্রিপ্টিং যেভাবে করে সেটা আমাদের মতো না। দেখলে বোঝা যায় অথবা সেরকম আসলে মন ছোঁয় না যে বিষয়টা আমরা সবসময় বলি গান বা কবিতা বা গল্পের ক্ষেত্রে। এরপরে কিছু টার্গেটেড অর স্পেসিফিক এআই আসলো, যেমন ফাইনাল ড্রাফটের মতো এআই, যারা আসলে এই কপিরাইটিংয়ের জায়গাটাকে কমপ্লিটলি বদলে দিয়েছে এবং তারা বলছে যে ইন্ডাস্ট্রির সাথে খাপ খায় এবং শিল্পীর সাথে খাপ খাবে এরকম স্ক্রিপ্ট রাইটিং তারা করবে, ওয়েদার ইট ইজ মুভি অর ইট ইজ লিরিক অফ আ সং। তা সেই জায়গা যদি আমরা চিন্তা করি যে আপনার এই ফিলিংটা কেমন হতে পারে যে আপনি এআই এর লেখা একটা গান গাচ্ছেন। আমি আস্তে আস্তে এই জায়গাগুলোতে আসি, এবার বলুন। আমার কাছে কিন্তু ভালোই লাগবে বিষয়টা, বিকজ সামনে আমার আসলে এরকম একটা কাজ আসতে যাচ্ছে এবং আমার কাছে মনে হয়েছে যে এআই আমাকে ওই কারেকশনস গুলো দিচ্ছে, যেটাতে করে আমি গানটা একেবারেই হয় না, একটা গান আমি যখন নিজে ক্রিয়েট করলাম, গানটা যখন রিলিজ হয়ে যায় তারপর কিন্তু অনেক আফসোস কাজ করে ভিতরে, যে এই জায়গাটা এরকম হতে পারতো, ওরকম হতে পারতো, বা এখনকার সময়ের সাথে এইভাবে খাপ খাওয়াতে পারতাম আরো। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে একটা রিফাইন্ড ভার্সন এআই থেকে হয়তোবা আমি পেতে যাচ্ছি। সেই গানটা যখন আমি দেব, আমার কাছে মনে হয় যে ওই আফসোসের পার্সেন্টেজটা কিছুটা হলেও আমার কাছে কমে আসবে। আফসোসের পার্সেন্টেজ কমে আসবে। শান্ত ভাই এটাকে কিভাবে দেখছেন? অ্যাজ এ রাইটার যদি বলি, আমি একটু লিটল বিট ওয়ারিড। কারণ ধরেন ফর এক্সাম্পল আমার প্যাশন হচ্ছে লেখালেখি করা, হ্যাঁ, এবং যখন লেখাটাই এআই লিখে দিচ্ছে আমার কিন্তু আর ব্রেন স্টর্মিং করতে হচ্ছে না। আবার যখন আমার চাহিদাও কমে যাচ্ছে, কেউ কিন্তু আমার থেকে কোনো লিরিকও নিচ্ছে না, গল্পও নিচ্ছে না। তো আমি আসলে বিষয়টা কিভাবে কোপ আপ করবে এই ক্রিয়েটিভ সাইডটাকে আমি জানি না, বাট আই এম লিটল বিট ওয়ারিড। এইখানে আমি একটা কথা বলতে চাই, আলোচনার আসলে খোরাক যোগাবো। যখন আমরা আসলে লিরিসিস্টের কথা বলছি তখন এটা মানে আমাদের গেস্টের কাছে একটু এক্সাইটিং মনে হচ্ছে। এবার আমরা পরের পার্টে যাব। পরের পার্টে যে বিষয়টা আসলে এসেছে, সে 2017 পরে আমরা 22-এর গল্প করছিলাম যে স্ক্রিপ্ট রাইটিং এ এআই ঢুকে গেছে। এরপর আসলো সুনো, এবং সুনো আসার পরে যেটা হলো যে ইউ জাস্ট রাইট ইউর থটস অর আইডিয়া, সেটাকে একটা গান বানিয়ে দিচ্ছে এআই। এখন সিঙ্গারের রেলিভেন্স এই জায়গায় এসে অনেকটাই ধাক্কা খেলো। এই জায়গায় আপনার কেমন লাগবে যদি দেখেন যে কোনো নন এন্টিটি গান করছে এবং সে লিরিসিস্টও তারা, ইনস্ট্রুমেন্টও তারা, ইভেন ভোকালটাও চেঞ্জ হয়ে যাচ্ছে? আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এআই দিয়ে যদি আমি পুরো একটা ক্রিয়েটিভ ওয়ার্ক করতে চাই, সেটা কিন্তু 100% একদম মানে 100% একদম তৈরি একটা জিনিস বেরিয়ে আসবে না। সেটাকে আমার আবার ঘষা-মাজা করতে হবে, যেহেতু আমি একটা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের মানুষ। কারণ আপনি যখন এআই দ্বারা তৈরি একটা ছবি দেখছেন, আপনি কিন্তু বুঝতে পারছেন যে এটা অরিজিনাল না, এটা আর্টিফিশিয়াল। সো আপনি যখন আপনারই ছবিটাকে যখন আবার নতুন করে এআই দিয়ে এডিট করে নিচ্ছেন, যেটা অরিজিনালি আপনার ছবি কিন্তু এডিটেড বাই এআই, সেটার মধ্যে কিন্তু একটা বাস্তবতা থাকে, সেটার মধ্যে কিন্তু একটা অরিজিনালিটি থাকে। সো আমার মনে হয় যে ক্রিয়েটিভ ওয়ার্কের জায়গায় আমরা এআই থেকে শুধুমাত্র আইডিয়া নিতে পারি, আইডিয়া শেয়ার করতে পারি এআই এর সাথে। ওরা আমাদেরকে একটা রিফাইন্ড ভার্সন দিতে পারে, কিন্তু সেটাকে আবারও ঘষা-মাজা করার, বা আমার যে একটা বাস্তব একটা আইডিয়া আছে লেখার মধ্যে, যে আরো ওই ডিকশনারি থেকে বেরিয়ে এসে আমার নিজের ডিকশনারিতে যে আরো অনেক কিছু আছে, আরো প্রশস্ততা আছে আমার লেখার মধ্যে, সেই ছবিটা আমরা এআইতে নতুন করে দিয়ে ওটাকে আরো সুন্দর করতে পারি বলে আমার কাছে হ্যাঁ, মনে এই হয়। পারি যে কথাটা বলা হচ্ছে আসলে টোনটা আমাকে বলে দিচ্ছে যে এটা করা উচিত। মানে এটা আমরা বলতে চাচ্ছি যে এটা করলে ভালো হয় বা করা উচিত, কিন্তু আসলে যেটা হতে যাচ্ছে বা আসলে যেটা হচ্ছে সেটা খুবই স্ক্যারি কাইন্ড অফ থিং। সেটা প্রথম কথা হলো যে আমাদের ক্রিয়েটিভিটির জায়গায় বড় যে ধাক্কাটা দিয়েছে, সে সেটা চ্যাট জিপিটি বলি বা স্পেসিফিক কোনো এআই যদি ধরেন, সেটা হলো স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা আমাদের ক্রিয়েটিভিটি যতটুকু আছে ততটুক থেকে নিয়ে লিখি, আর এআই এক্সিস্টিং যত গান, যত কবিতা, যত লেখা আছে সেখান থেকে একটা এক্সট্র্যাক্ট নিয়ে অথবা ইসেন্স নিয়ে লেখাটা শুরু করে। তা এখন ধরেন সেটা হয়তোবা
পারফেকশনের জায়গায় সেভাবে পৌঁছাতে পারেনি, কিন্তু 1 বছর বা 2 বছর পরে, কারণ দিন দিন তো রিজনিং মডেলগুলো চেঞ্জ হচ্ছে এবং এআই আরও বেশি ইন্টেলিজেন্ট, মানে যেটাকে আমরা সত্যিকার অর্থে বুদ্ধিমান বলি সেটা হচ্ছে, তখন কিন্তু আসলে আলাদা করা খুব কঠিন হবে যে আসলে কোনটা আমাদের মানবসৃষ্ট এবং কোনটা এআই এর লেখা। এবং এই ছবি এডিটিং এর জায়গাতেই আসি, এখন একটা ঝড় চলছে। ন্যানো ব্যানানা আসার পরে আমরা দেখেছি যে আসলে পার্থক্য করা এতটাই কঠিন হয়ে পড়েছে যে আপনি কোনো জায়গা রিয়েলি ভিজিট করেছেন কিনা সেটা এখন আপনি নিজেও হয়তো কোনো সময় বলতে পারবেন না যে আমি হয়তো গিয়ে থাকতে পারি, কারণ এত রিয়েলিস্টিক কিভাবে। এবং এই যে জায়গাটা আমরা এআই কে পরিশুদ্ধ করছি, এবং আমি আমাদের আজকে যে গেস্ট আছেন ওনার কথা ধরেই যাব যে হওয়া উচিত ছিল কিন্তু এটাই, যে আমরা আমাদের গানগুলো তৈরি করে সেটাকে আরো কিভাবে একটু পলিশ করা যায় অথবা এনহ্যান্স করা যায় সেই জায়গাটা আমরা এআই দিয়ে করার কথা ছিল। এআই আসার আগে কিন্তু এক্স্যাক্টলি ডিজিটাল মাধ্যমগুলোয় তাই হইতো, অটো টিউন বলি অথবা আমার ভয়েস নর্মালাইজেশন বলি বা সে ফর ইফেক্ট একটা অ্যাড করতেছি, এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় হলো এখন আপনি সে ফর এক্সাম্পল একজন শিল্পীকে দিয়ে গান গাওয়াবেন, সেই গানটা তৈরি করতে কতগুলো মানুষ এখানে ইনভলভড আমি এইটা একটু শুনতে চাই। সে ফর এক্সাম্পল একটা গান স্ক্র্যাচ থেকে শুরু হচ্ছে, একজন ঠিক করলেন তার মুভিতে আসলে গান এটা অ্যাড করতে চান, আপনার গাওয়া গান, ধরেন রিনাউন্ড কোনো লেখকের সে আরজে শান্তর লেখা গান আপনি গাইবেন, সাথে আরো কতগুলো মানুষ ইনভলভ, একজন সুর করবেন, একজন Right. মিউজিক 1, ক্রিয়েশন 2, করবেন, হুম। যিনি লিখছেন, 3, আমি গাইছি, 4, এরপর স্টুডিও ওয়ার্ক তো আমাকে করতে হবে, স্টুডিওর সাথে রিলেটেড যিনি আছেন স্টুডিও 5, টেক 6 কেয়ার করছেন, জি, তারপরে এটাকে মিক্স মাস্টার বা সাউন্ড ইঞ্জিনিয়ার সেটা মিউজিক ডিরেক্টর নিজেও করতে 7, পারে কিংবা কোনো সাউন্ড ইঞ্জিনিয়ার করতে পারে 8 সেটাকে। এরপরে পরবর্তীতে ভিজুয়ালাইজেশনে যাবে। ভিজুয়ালাইজেশনে যাবে। আচ্ছা, তাহলে 8 জন শুধু আমাদের যখন আমরা রান্নাঘরে আছি, মানে রান্নাঘর বলতে দ্য সং ইজ কুকিং এই পর্যায়ে 8 জন লাগছে। কোটা বাছা করছে হ্যাঁ, 8 জন। কোটা বাছা করছে 8 জন। এখন এটাকে যখন ফিনিশ প্রোডাক্ট বানাবো তখন প্রশ্ন হয়ে দাঁড়াবে ইজ ইট ফর অডিও পারপাস অথবা এখানে কোনো ভিডিও যাবে কিনা, রেলিভেন্ট ভিডিও যাবে কিনা। যদি মিউজিক ভিডিও হয় সেক্ষেত্রে আপনার ক্যামেরা পার্সন 8 এর সাথে 1 9, তার অ্যাসিস্ট্যান্ট 10, তারপরে যাদের লিপসে যাচ্ছে যাদের গানটা, লিপসে যাচ্ছে সেরকম 2 জন বা 3 জন, ক্রুজ নিয়ে হিসাব করলে তো আসলে বিশাল একটা টিম, 20 বিশাল, জন, বিশাল 20 জনের মতো একটা 25 team। জনের। এখন এই 20 জনের একটা টিম কিন্তু শুধু সংখ্যা না, এটার সাথে 20 জনের সময় মেলার বিষয় আছে, এটা প্রথম। দ্বিতীয়ত এটার সাথে কস্ট ইনভলভ আছে। তৃতীয়ত আপনাকে কোনো একটা লোকেশন সিলেক্ট করতে হবে, কোনো একটা না, ইনফ্যাক্ট স্টুডিও, তারপর সাউন্ড মিক্স যেখানে করবেন, যেখানে মিউজিক ভিডিও শুট হবে সেটা এডিট হবে কোথায়। এই জায়গাগুলো যদি আপনি একজন ডিরেক্টরের পার্সপেক্টিভ থেকে দেখেন তখন কি করা উচিত কি করা উচিত না চেয়ে বড় দাঁড়াবে কোনটা আমার জন্য ফিনান্সিয়ালি এবং টাইমের ব্যাপার যদি চিন্তা করি সেই অর্থে ভায়াবল হবে। সেই জায়গা থেকেই কিন্তু আমরা চাই না এআই আমাদের খেয়ে ফেলুক, তারপরেও আমরা প্রতিনিয়ত এআইকেই সেইভাবে ব্যবহার করছি যেভাবে আমাদের মনে হয় আমার যতটুকু ভালো হবে। তার মানে এই সং এর প্রসেসটা ছিল হলো 20 জনের একটা মিউজিক ভিডিও বানানোর। এবার আমি একটু ভেঙে ভেঙে বলি, ফাইনাল ড্রাফটে আমি গান লিখব, এটা ডিরেক্টর যিনি তিনিই জানেন মুভির মধ্যে কি রকম গান চাচ্ছেন। সে ফর এক্সাম্পল নায়ক নায়িকাকে ছেড়ে চলে যাচ্ছে, বিরহের একটা গান হবে, উনি লিখে দিলেন নায়ক এরকম দেখতে, নায়িকা এরকম দেখতে, তাদের বিরহ হচ্ছে, এই 2 জনের সেটিং এরকম, গ্রামের বাড়ি তাদের, আর এই বিরহের একটা গান লিখে দাও। সে ফর এক্সাম্পল ফাইনাল ড্রাফট একটা খুব সুন্দর করে গান লিখে দিল। আচ্ছা, এখানে কি টাইম ম্যাচ করা বা কোনো ব্যক্তির ইনভলভমেন্ট আছে? না। নাই। এরপরে আমাদের এমন একজন লোক দরকার হবে যিনি ভালো প্রম্পট লিখতে জানেন। যদি ভালো প্রম্পট লিখতে নাও জানেন, ডিরেক্টর হিমসেলফ ইজ এনাফ। উনি যে গানের বর্ণনা দিয়ে লিরিকটি লিখেছিলেন সেটা সুনোকে দিয়ে দিলেই সুনো মিউজিক বানিয়ে দিবে, মানে মিউজিকটা বানিয়ে দিবে। কোনো একজন একদম নন এন্টিটি, এআই এন্টিটি আর কি গানটা গাচ্ছে, মিউজিক টিউজিক সব শেষ। এখানে টাইম মেলা, ব্যক্তি, টাকা পয়সা খরচ কিছুই নেই। সুনোর একটা সাবস্ক্রিপশন লাগবে, কারণ অথবা চ্যাট জিপিটির একটা সাবস্ক্রিপশন, সব মিলায় এটা দিয়ে তো হাজার হাজার গান আপনি 1 মাসে বানাতে পারবেন। গান তৈরি হয়ে গেল, এবার মিউজিক ভিডিওর প্রসঙ্গ আসলো। সেখানেও আপনি যদি এখন চিন্তা করেন বর্তমানে যে আমাদের ভিডিও জেনারেশন মডেলগুলো আছে সেগুলোতে আমি চাইলাম যে আমার নায়ক এবং নায়িকাই এটা অভিনয় করবে,
তাদেরকে বললাম যে তোমাদের সময় দেওয়ার দরকার নাই, আমাকে একটা কাজ করো, তোমাদের 3 অ্যাঙ্গেলের 3টা ছবি আমাকে ভালো দিয়ে যাও একটু সুন্দর ড্রেস পরে। তা তখন নায়ক নায়িকা দুজনেই বলল যে আমি এখন যে ড্রেসে আছি এটা হলো আমি একটা রিচ কিড হিসেবে অভিনয় করতেছি, একটা পার্টির ছবি। সো আপনার গ্রামের বাড়ির ওইটাতে এই যায় না। ছবিটা যায় না। তখন বলবে ওটারও দরকার নাই, তুমি একটা পাসপোর্ট সাইজের ছবি আমাকে পাঠায় দাও, শুধু ফেসটা হলেই শুধু হচ্ছে। ফেসটা হলেই হচ্ছে। হুম, হুম। ন্যানো বানানোতে যে আমার যে আউটফিট দরকার আমি সেই আউটফিট নেট থেকে সার্চ করে ওটাকে ম্যাচ করায় দিলে পরে প্রথমে বানাবো ছবি, তারপর VO3 অথবা ক্লিং এ যে অথবা যে কয়টা ভিডিও মডেল আমাদের আছে যে কোনো একটা যে ক্যারেক্টার সিলেক্ট করা যাবে, তাই তো? ক্যারেক্টার সিলেক্ট করে বানায় ফেললাম। হুম, হুম। এরপর লিপসিং করানো, সেটাও সম্ভব এআই দিয়ে। তারপরে আপনার গান রেডি হয়ে গেল। এইটা সব মিলিয়ে যে প্রসেসটার কথা বলছি, এটাতে একটা গান বানাতে হয়তো খুব যে এক্সপার্ট তার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এখন আপনি কি ডিরেক্টরকে দোষ দিতে পারবেন যে কেন মানুষকে দিয়ে গান গাওয়ালো না, কেন মানুষকে দিয়ে লেখালো না, আর কেনই বা এই প্রসেসগুলো? কিন্তু ঘটনা কি হবে জানেন, আস্তে আস্তে আমরা সেই চার্মটা হারিয়ে ফেলবো। কারণ আজকে ফেসবুক কিন্তু সবাই গুলবাহার, তো সবাইকে কিন্তু একই গুলবাহার লাগছে দেখতে। সেখানে কিন্তু চার্মটা নাই, যে আমি জানি যে আমার চেহারাটা দিলেও এই গুলবাহারটাই আসবে, শুধু আমার ফেসটা চেঞ্জ হবে। ওখানে কিন্তু এক্স্যাক্টলি। মানে ওরকম আলাদা করে বিউটি বলতে আমি কিছু খুঁজে পাচ্ছি না আসলে। আমরা এই আলোচনাটা কিন্তু আমি বারবারই মুভির সাথে রিলেট করছি কেন, 2টা পর্বই আসলে খুব বেশি ইন্টারটুইন্ড। আমার মনে হয় যে 2টারই খুব ভালো রিলেশনশিপ আছে, যে এইটা কাছাকাছি আমরা করতে পারবো। সেটা হলো এই চার্ম হারানোর কথা বললেন, আমরা ওই পর্বটাতে আলোচনা করেছিলাম যে আসলে মানুষ ম্যাজিক দেখতে চায়, মানুষ ম্যাজিক দেখতে চায়। এআই আসার পরে সেই ম্যাজিকটা নষ্ট হচ্ছে। তার মানে আমরা প্রতিনিয়ত ম্যাজিক দেখছি, প্রতি মুহূর্তে ম্যাজিক দেখছি, এবং সেই ম্যাজিকটা যে আমার সিনেমা হলে যেয়ে দেখতে হবে বা নতুন কোনো গান শুনে সেটা পেতে হবে, এই জায়গাগুলোতে আসলেই আমরা একটা ভ্যাকিউম বা যদি বলি ভয়েড, এটা তৈরি হয়ে যাবে, এটা আমরা এড়াতে পারবো না। তাহলে এই যে মিউজিকের জগৎটায় যে ধরেন এআই যেভাবে অনুপ্রবেশই বলবো আমি, অনুপ্রবেশ করে ফেলেছে, এটা থেকে বের হওয়া আসলে কঠিন হবে। কারণ আমরা আলটিমেটলি আমাদের ক্রিয়েটিভিটির জায়গাটার সাথে বিজনেসটা জড়িত। মানে যে কোনো জায়গায় গেলে পরেই তো আমরা চাই যে সে ফর এক্সাম্পল আপনি তো অবশ্যই চাইবেন যে আপনার গাওয়া গান, সেটার জন্য আপনাকে যেন রয়্যালটি দেওয়া হোক। এই জায়গাটা নিয়ে একটু আলাপ আলাপ আলোচনায় আসি। আপনি লেখার ক্ষেত্রে বা গানের ক্ষেত্রেই যদি বলেন যে আগে রয়্যালটির প্যাটার্নটা কেমন ছিল আর এআই ক্ষেত্রে কেমন হতে পারে বা হতে যাচ্ছে, কিরকম মনে হয়? শান্ত ভাইকে দিয়ে শুরু করি, তারপরে লুইপা বলবো। আমার কাছে তো মানে পরিবর্তনটা একটু অন্যরকম অস্বাভাবিক লাগছে, যদিও যে পারফেকশনের জায়গাটা যদি নাও থাকে, কিন্তু যেমন ফর এক্সাম্পল আমি বলি, রিসেন্টলি আমার এক ছোটো বোন, আমার ইউনিভার্সিটির এক ছোটো বোন আমাকে বলেছে যে আমি কবিতা লিখতে খুব পছন্দ করি এবং সেই কবিতাটা আপনি যদি আমাকে প্রকাশ করে দেন তাহলে আমার জন্য খুব ভালো হয়। তো আমার যেহেতু এখন পর্যন্ত 20টা বই প্রকাশ হয়েছে, তো আমি ভাবলাম যে আমার জায়গা থেকে তো 2-1টা পত্রিকাতে সেটা প্রকাশ করে দিতেই পারি। সামহাও লেখাটা পড়ার পর সে ইংলিশে পাঠিয়েছে, এবং যখন আমি তার সাথে কথা বলছিলাম তার প্রোনাউন্সিয়েশন এবং সব কিছু শুনে আমার কেন জানি মনে হয়েছে যে এই লেখাটা তার হওয়ার কথা না। এবং আমি তাকে এটা বলেছি যে এই কবিতাটা তো ইসেতে এআইতে লেখা, এবং সে একদম লাইক থতমত খেয়ে বলছে যে সরি ভাই, আমি তো ভাবলাম এটা সহজ হবে, আমি কারেকশন করে দিচ্ছি। কিন্তু ব্যাপার হচ্ছে যদি এরকম হয়, আমরা যারা বই লিখি, বই লেখা তো একটা সাধনার মতো, লাইক লম্বা সময় চিন্তা করে কল্পনাতে যে গল্পটা আসে সেটা তারপর লেখা। কেউ যদি ইনস্ট্যান্ট সেটা এআই দিয়ে লিখে বই পাবলিশ করে ফেলে, হ্যাঁ কী হবে আই রিয়েলি ডোন্ট নো। অ্যাকচুয়ালি সেম গোজ টু মিউজিক অ্যাজ ওয়েল, কারণ আমি জানি না যে মিউজিকের বিষয়টা যদি এরকম হয়ে যায়। আমরা এক্স্যাক্টলি এই জায়গাতেই আসি, যে প্রশ্নটা ছিলাম যে ওইটার উত্তর আপনার কাছে কি আছে? আমার কাছে মনে হয় যে হ্যাঁ, টু সাম এক্সটেন্ট এআইটাকে আমরা ইউজ করতে পারি বেটারমেন্টের জন্য। বাট সেদিন খুব বিখ্যাত একজন মানুষ গল্প করছিলেন যে আমার মা, আমার বাবারা জানতেন কিভাবে অবাক হতে হয়। সেই অবাক হওয়াটা হয়তো আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলবো। যে এক্স্যাক্টলি। একটা ফুল দেখলে, একটা প্রজাপতি দেখলে আমাদের ভাল লাগতো একটা সময়, সেই ভালো লাগাটা হয়তো টু সাম এক্সটেন্ট আমাদের কমে আসবে। আমরা ওই যে প্রকৃতিতে গিয়ে বা সমুদ্র দেখতে গিয়ে, পাহাড়ে গিয়ে আমাদের ওই গানটা মনে পড়বে না। আমাদের মনে পড়বে আমরা যখন গাড়ি ড্রাইভ করব, তখন মনে হবে যে ঠিক আছে একটা গান প্লে করে দিই, যে গানটা বাজছে বাজুক, ওই তালে তালে আমরা মুভ করছি। এক্স্যাক্টলি। এবং সেই গান কোনটা প্লে করবেন, এখন যে জায়গাটা আছে, আপনি কোন গান শুনতে চান এটাও এআই আপনাকে বলে দিচ্ছে। কারণ যদি আপনি ইউটিউবে ঢোকেন, আপনার পছন্দ মতো রেকমেন্ডেশন ইউটিউব দিচ্ছে, স্পটিফাইও একই কাজ করছে। সেই সাথে
আমরা যদি একটু চিন্তা করে দেখি যে আপনি তো একজন সিঙ্গার, আপনি চাবেন আপনার গানটা বেশি মানুষের কাছে ছড়াক। আগে তো এই ছড়ানোর মেকানিজমটাই ছিল না। কিন্তু এখন সে ফর এক্সাম্পল কোক স্টুডিওর একটা গান বের হওয়া মাত্রই আমাদের প্রত্যেকের মোবাইলে পৌঁছে যাচ্ছে। এই অ্যালগরিদমটা, এই স্কাউটিংটা এটা করছে এআই। এখন কেন আসছে, কি কারণে আসছে, এটা আপনি আমি প্রশ্ন করার জায়গায় নেই। এখন সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন যে আপনার খুব অপছন্দের একটা গান আসছে, আপনি কাকে দোষ দিবেন? আমরা সেই অবস্থায় নেই। আমরা এটাকে মেনে নেই। আমরা না ভালো লাগলে স্কিপ সোয়াইপ করে আপ করি, যাচ্ছে, স্কিপ হ্যাঁ। করি, কিন্তু এর বাইরে আমাদের কিছু করার নেই। তারপরে দেখা যায় একই জিনিস, সে ফর এক্সাম্পল একটা অ্যাড অথবা একটা মিউজিক ১০ বার দেখাচ্ছে, কারণ সেটা স্পন্সর্ড। আপনি ১০ম বার, ৯ বার আপনি বিরক্ত হয়ে সোয়াইপ আপ করে গেছেন বা সরিয়ে গেছেন। ১০ম বার এসে ভাববেন যে কি এমন জিনিস, একটু দেখি তো কি সমস্যাটা কি তার। এই সমস্যা দেখতে যেয়ে কিন্তু আমরা ট্র্যাপড হইলাম। তো এই স্কাউটিংটা, অথবা যদি আমরা বলি যে ধরেন আমাদের যে জায়গায় রিচের কথা বলতেছি, সেই জায়গাটাতে এআই ডেলিবারেটলি কাজ করছে। এখন এটা কি আসলে ফ্রিতে হচ্ছে? এটা একটা প্রশ্ন। এটা ফ্রিতে হচ্ছে না। এই অ্যালগরিদমও তো আপনি বুস্টিং এর মাধ্যমে, প্রমোটিং এর মাধ্যমে কিনতে পারছেন। তার মানে পুরো ওয়ার্ল্ডই এআই কে যতভাবে ইউজ করুক না কেন, মাথায় রাখতে হবে কারোর না কারোর কাজে সেটা ইউজ হচ্ছে। সেটা আপনার আমার না হতে পারে, কিন্তু কারোর না কারোর কাজে। এই রয়্যালটির প্রশ্ন যেটা বললাম, যে আগে রয়্যালটির একটা প্যাটার্ন ছিল বা মানুষ চাইতো, মাঝখানে একটা বড় ভয়েড তৈরি হয়েছিল যে সিডিতে গান বের হচ্ছে, সেটা পাইরেসি হচ্ছে। এখন শিল্পীর তো আর তাতে কোনো উপকার হচ্ছে না, গান ছড়াইলেও সেটাতে কি উপকার। এখন যে অবস্থাটা আসতেছে, যে আমরা খেয়াল করে দেখেছি যে কিংবদন্তি যে সব শিল্পীরা গত হয়েছেন অথবা মৃত্যুবরণ করেছেন, এইটা খুবই ইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে খুবই খারাপ ব্যাপার বলবো, যে তাদের সংগুলা মানে রিলিভ করে অথবা অন্যের সং তাদের দিয়ে গাইয়ে এই কাজটা কিন্তু হরহামেশা হচ্ছে। এই জায়গায় এই ইথিক্যাল এআই যদি আমরা এখন তাদের ক্ষেত্রে ইউজ না করতে পারি, এখন তো তারা তো ডেড, তারা তো আর এটা নিয়ে কিছু ক্লেম করতে পারছেন না। কিন্তু লিভিং যারা সিঙ্গার আছে তাদেরটা নিয়ে শুরু হয়ে কিন্তু অলরেডি গেছে। এটা যদি মহামারী আকারে ছড়ায়, আমাদের কিন্তু ঠেকানো খুব কঠিন ব্যাপার। এটা হলো সবচেয়ে বড় কথা, যে আপনি একটা গান গাননি, সেই গানটা আপনার কণ্ঠ দিয়ে অন্যের গানে অ্যাড করে দেয়া হলো, সেই গানটা হিট হয়ে গেল। যে চ্যানেল এটা পাবলিশ করলো তার কাছে অ্যাডের মানিটা ঢুকতেছে, আপনার কাছে কোনো টাকা আসছে। কিংবা মানে ঢুকুক বা না ঢুকুক, এই জিনিসটা তো অরিজিনাল যিনি সিঙ্গার তার তো নামটাই থাকলো না, কারণ এটা যিনি গাননি তার ইমোশনটা সহ এআই ক্যারি করছে, তার ইমোশনটা সহ, তার ভয়েস ক্যারেক্টার সহ সবকিছু প্রেজেন্ট করছে এখানে। এবং আমরা ওই জায়গাতেই কথাগুলো নিয়ে যাচ্ছি যে আসলে কতটা ভেতরে শিকড় বিস্তার করেছে এআই এবং কি কি কারণ হতে পারে। এই জায়গাগুলো শোনার পরে হয়তো আমরা যারা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে অথবা যারা এই নীতি নির্ধারণী জায়গায় কাজ করে, এটা অবশ্যই চিন্তা করবে যে কপিরাইটটা আমাদের এআই এর ক্ষেত্রে স্ট্রিক্টলি মেনটেন করা উচিত। আবারও বলবো আমি উচিত, কারণ যাচ্ছে না এই জায়গা। যাবে কি আদৌ যাবে সেটা? আদৌ যাবে কি যাবে না এটার একটা বড় কথা বলে রাখি। আপনার ইমেইলের ইনবক্সে কি স্প্যাম বন্ধ হয়েছে? হয়নি। এই স্প্যামটার নতুন নাম হলো এআই এর যুগে এআই স্লপ বলে। অর্থাৎ মানে যে কন্টেন্টের কোনো আগা নাই মাথা নাই, সেই কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে বেশি। আপনি খেয়াল করে দেখবেন এআই দিয়ে একটা ভিডিও বানানো, কি একটা ডায়ালগ, এটা কিছু মিন করতেছে না, কিন্তু আপনি বসে 8 সেকেন্ড দেখতেছেন। এখন আপনি 8 সেকেন্ড দেখলেন, এর মধ্যে আপনার হাতের একটা কাজ এসে গেল, অথবা আপনার বাসার ইন্টারকমটা বেজে উঠলো, আপনি মোবাইলটা ফেলে ইন্টারকমটা ধরতে গেছেন, ওইখানে আপনার ডেলিভারি ম্যান আসছে, আপনি কথা বলতেছেন 1 মিনিটের মতো, এই 1 মিনিটে 10 বার প্লে হয়ে গেছে ওই এআই স্লপটা অটোতে। অ্যালগোরিদম ধরে নিছে ভিউ হয়েছে, এটা আপনার পছন্দ হয়েছে। এরপরে যখন এই ধরনের ভিডিও, এই আগা নাই মাথা নাই ভিডিওগুলো সব আপনাকে আবার দেখানো শুরু করবে, এবং আপনি তখন বিরক্ত হবেন, কিছু কিছু বিরক্তি নিয়ে দেখবেন, আবার আপনার এখানে ঘুরে ফিরে আসতে থাকবে। এখন সামগ্রিকভাবে ভালো কন্টেন্ট পেছনে পড়ে যায়, এটা একটা বড় ক্ষতির জায়গা হচ্ছে। আমার মনে হয় যে আমরা মিউজিকের ক্ষেত্রে সবগুলো ভয় আপনাদের জানাতে পেরেছি। মানে প্রথম দিকে যে পজিটিভিটির জায়গায় ছিলাম, এটা যে কত গভীরে চলে গেছে, এবং এই জায়গা থেকে আমাদের মনে হয় যে বের হয়ে আসার চাইতে এটাকে ফেস করাটা জরুরি।
মানে আমি না বানালে গান, এআই তো আমাকে নিজে থেকে গান বানিয়ে দিচ্ছে না। তাহলে আমার যদি মনে হয় যে আমি মানুষের গাওয়া গানই শুনবো, তাহলে সেক্ষেত্রে এআই তো জোর করে আপনাকে গান শোনাবে না। আপনি সেটা করতে পারেন যে মানুষের ভয়েসটা নিয়ে আমি একটু এনহ্যান্স করলাম, কিন্তু সেই জায়গায় আমরা থাকি। কিন্তু সেটা তো ফর এক্সাম্পল যেমন লুইপা গান করে, লুইপা তো তার নিজেই জন্য গাবে, ঠিক আছে, হ্যাঁ, নিজেই গান গাইবে। হুম। ধরেন ফর এক্সাম্পল কেউ একজন গান করে না, হ্যাঁ। সে চাচ্ছে যে আমি একটা গান বানায় ফেলি লুইপার ভয়েস দিয়ে, তাকে তো আর আটকানো যাচ্ছে না, কারণ ব্যবসাটা এখানে, এখানে তো প্রবলেমের ব্যবসাটা এখানে। যিনি গান, তিনি টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনবেন না গান বানানোর, কিনবেন উনি যিনি গান না এবং যার এই গান দরকার। বিভিন্ন কারণে ডিফার করবে কিভাবে সেটা? কোনটা শ্রোতা ডিফার করবে কিভাবে? ডিফারেন্সের জায়গাটা আসলে আস্তে আস্তে মিটে যাচ্ছে। ভালো প্রম্পট না দেওয়ার কারণে কিছু এআই সং আমরা শুনি যেগুলা মনে হয় যে একটা রিভার্ব original। দিচ্ছে, যে কোনো বদ্ধ জায়গার মধ্যে একটা রিভার্ব দিচ্ছে। এটা দেখে বা এটা শুনে আমরা মনে করার চেষ্টা করি যে ধরে ফেলছি এটা এআই। হ্যাঁ, এটা আমার হাত দিয়ে তো বাঁচতে পারো না, তুমি বানাইছো গান, আমি ধরছি এটা এআই। কিন্তু আমাকে একটা জিনিস বলেন, আমি মিউজিকের পার্টটা শেষ করব এটা দিয়ে। আমরা সাইয়ারা গানটা শুনেছি না সবাই? আচ্ছা, সাইয়ারা গানটা যখন খুব পপুলার হলো, এটা তো 1 মাস 1.5 মাসের মধ্যেকার কাহিনী। আমরা মানে এমন কোনো রিলস নাই যেটার মধ্যে এই গান ইনক্লুড হয় নাই, যেটা একটু ইমোশনাল বা কিছু। হুট করে একদিন দেখলাম কিশোর কুমারের কণ্ঠে এই গান বাজছে এবং লেখা 1980s রিয়েল সং সাইয়ারা, এবং এটার স্ক্রিন প্লেতে আছে হলো রিমঝিম গিরে সাওয়ানের ভিডিওটা চলে রিমঝিম এসেছে। গিরে সাওয়ানের, এটা হলো অমিতাভ অমিতাভ বচ্চন। বচ্চন আর হলো আমাদের মৌসুমী, বাঙালি মৌসুমী হ্যাঁ। নায়িকা যে মানে এই দুজনের হলো স্ক্রিন প্লে। এখন যারা রিমঝিম গিরে সাবান দেখেননি এবং ওখানে আপনি খেয়াল করে দেখবেন এমন ভাবে জিনিসটা ম্যাচ করানো হয়েছে, লিরিক্সের 2-3টা জায়গায় লিপসিঙ্ক মিলে যায় এবং তারপরে হলো জেনেরিক ভিডিও, তারা হেঁটে যাচ্ছে, এই করতেছে। এখন সবাই আমার কাছে বহুতজন আলোচনার সময় বলছে যে দেখছিস এটা তো 80 সালের গান, এটা I আবার got রিক্রিয়েট করলো। confused as well. আমি এই যে নিজেই আপনি নিজেও ভেবেছি এটা। কনফিউজ হ্যাঁ, হয়েছেন। আচ্ছা, এখন এটা আপনি কি ডিফারেন্সিয়েট করতে পারলেন যে এটা আমি এআই? পারি নাই। আমি নিজেও পারি নাই। প্রথম দিকে আমাকে এই জিনিস বের করার জন্য আমার খুঁজতে হয়েছে এই নামে কোনো ফিল্ম ছিল কিনা, দেখলাম যে ছিল না, কোনো সার্চ রেজাল্ট আসতেছে না। তারপরে দেখলাম যে কিশোর কুমারের গাওয়া গানের লিস্টে এই গান কোনো জায়গায় আছে ঢুকছে কিনা, কিনা? নাই। এখন এত কিছু করার সময় আমাদের সব সময় থাকে না। আমরা এখন রিলসের যুগে 30 সেকেন্ডেই জাজমেন্টাল হয়ে যাই। সেই জায়গায় আপনি সময় দিবেন কিভাবে? আর এটা যে আপনি রিসার্চ করে বের করবেন যে আদৌ এই গানটা ছিল কিনা, একটা সময় আপনি ডেটাগুলোও পাবেন না। বিকজ যখন চামকিলা মুভির গানটা ম্যানো ভিদা কারো গাওয়া হলো জগজিৎ সিং এর ভয়েসে, তো অনেকেই তখন বলছিলেন যে উনি মারা যাওয়ার আগে শুটিং করা এই মুভিটা, এবং তখনই উনি তখন উনি লাস্ট গেয়ে- গান এই last গানটা গান উনি এটা গেয়ে গেয়েছে, গেছেন। হ্যাঁ। তো এই ডাটাটা আপনি কোথায় পাবেন যে উনি আদৌ এই গানটা লাস্ট গেয়ে গেছেন কিনা? এবং তখন তো এআই আসলে, আমরা যে এখন এসইওর কথা বলি বা কিছু, এখন কিন্তু এসইও জিনিসটাও আস্তে আস্তে উঠে যাচ্ছে। কারণ সার্চ ইঞ্জিনের তো সেভাবে দরকার নাই, গুগলও তো আপনাকে এআই ওভারভিউ দিচ্ছে। এমন যদি হয় 10টা ওয়েবসাইটে এই কথাটা লিখে রাখা হলো যে সাইয়ারা মুভির আসল গানটা 1980 সালেই গাওয়া, এআই তো ওখান থেকে ডাটা নিয়েই আপনার সামনে তুলে ধরবে যে এটা এই আসলে গানটা তো 1980 এখানে। সালের গান। তা আমরা যখন মিউজিক নিয়ে কথা বলছি, আমার মনে হয় যে একটা বড় মানে রিয়েলাইজেশনের জায়গা আমাদের সবারই হলো যে আসলে কিভাবে এআই মিউজিক ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ে একদম ডালপালা বিস্তার করে বসে আছে। এখন আপনি যে পয়েন্টটায় থেমেছিলেন সেই পয়েন্টটায় আসি। বই লেখার আনন্দের কথা বললেন যে আমার সৃষ্টির আনন্দের কি হবে, বা আমি বই লিখলে কি হবে, বা আমি সামনে লিখতে পারবো কিনা। আপনার কি মনে হয় যে মানুষ যদি বই না লেখে সেটা কি আসলে প্রকাশকরা নিবে, বা মানে যদি আমরা বলি যে পাঠকরাও নিবে কিনা, মানে গ্রহণ করবে কিনা, বা এতে কোনো ইস্যুজ আছে কিনা? আমার কাছে যেটা মনে হয়, যখন আমি পাণ্ডুলিপিটা দিচ্ছি, ফর এক্সাম্পল আমি 200 পাতার, আমি মাঝে একটা বিজ্ঞাপন দেখছিলাম যে চাইলে ই বুক বানিয়ে দিবে, 30 মিনিটস লাগবে, লাইক $30 প্রবাবলি লাগে, 3,000 টাকার মতো লাগে, ওরা বই রেডি করে দিবে। হ্যাঁ, এখন আমি যদি ধরেন আমি অ্যাজ এ রাইটার আমি লিখলাম না, আমার মনে হলো একটা 300 পাতার বই যদি রেডি থাকে, আমি জাস্ট এডিটোরিয়াল এডিট করিয়ে প্রকাশককে দিয়ে দিই, প্রকাশক তো সেটা বুঝবে না আমি লিখেছি না এআই লিখেছে। কারণ আমরা যেটা এতদিন ধরে ভেবে আসছি যে এআই তো একদম পারফেক্ট কিছু করতে পারছে না, কিন্তু আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে রাইট প্রম্পট দেওয়ার কারণে কিন্তু কিশোর কুমারের মতোই শোনা যাচ্ছিল একদম। এক্স্যাক্টলি তো যারা রাইট প্রম্পট দিতে পারবে তারা কিন্তু অ্যাকুরেট বই লেখকের মতো বই বের করে ফেলতে পারবে। আচ্ছা, এবার একটা গল্প বলি আর কি।
তাহলে এই জিনিসটা আপনি কানেক্ট করতে পারবেন যে চায়নায় শেন ইয়াং নামে একজন উনি এডুকেটর, কোথায় পড়ান আসলে এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু উনি যে কাজটা করেছেন সেটা হলো একটা বুক কম্পিটিশনে একটা বই জমা দিয়েছেন। আমরা এরকম একটা ঘটনা কিন্তু আগের একটা পর্বে বলেছি, কিন্তু এই ঘটনাটা আলাদা। বই জমা দিয়েছেন, ওইটা তো ছিল যে প্রথম পর্বই পেরোতে পারেনি, প্রথম পর্বেই ধরা পড়ে যায় যে এটা এআই দিয়ে লেখা। কিন্তু এই বইটার নাম ছিল ল্যান্ড অফ মেমোরিজ, এবং বইটা ছিল এতটাই পারফেক্ট যে এটাকে প্রথম পুরস্কার দিয়ে দেওয়া হয়। তারপরে উনি বলেন যে এই বইটা আমার লেখা না, আমি শুধু ইনস্ট্রাক্টর। তা বলেছে যে ইনস্ট্রাক্টর তাহলে লিখেছে কে? বলেছে লিখেছে এআই। আচ্ছা, এখন এআই লিখেছে এটা নিয়েও সমস্যা হয়তো নাই, ইথিক্যাল গ্রাউন্ড চিন্তা টিন্তা করে তাকে কিন্তু আলটিমেটলি পুরস্কার থেকে বিরত রাখা যায়নি। তার মানে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি যে এআই লিখলেও সেটা নিয়ে নেওয়া যাবে, আমাদের এই গ্রহণযোগ্যতাটা তৈরি হয়েছে। সারপ্রাইজিং যে বিষয়টা সেটা হলো, আপনার একটা বই লিখতে কতদিন লাগে? সে 10 ফর্মার বই, আমি একটু মানে কনসিয়াসলি বলতেছি, 10 ফর্মার বই লিখতে কতদিন লাগে? 8 মাস 1 বছর। 8 মাস 1 বছর। আচ্ছা, লুইপা আপু আমাদের একটু বলেন যে এই 8 মাস 1 বছর লাগে, এইটাকে কতটুকু কমানো সম্ভব একটা মানুষের পক্ষে? খুব ইন্টেন্সলি বসলে আমার মনে হয় যে খুব 2 মাসের বেশি কমানো যাবে না। 2 মাসের বেশি কমানো যাবে না। হ্যাঁ। আবার এখানে আরেকটা ফ্যাক্ট আছে, যেটা হচ্ছে হলো মানে অন্য রাইটারদের ক্ষেত্রে আমি জানি না, আমার ক্ষেত্রে যেটা হয়, আমি ইমাজিনেশনে পুরো স্টোরি যদি লাইন আপ রেডি না করতে পারি আমি তখন লিখতে পারি না। মানে আপনি যদি আমাকে এখন বলেন যে এখন এই মুহূর্তে একটা গল্প না, তৈরি আপনি করতে, যদি সেটা লিখতে হবে না। পারতেন তাহলে তো 2 মাসের কমে নিশ্চয়ই না। হুম। তা সেই জায়গাতে এই যে বইটার কথা বললাম, ল্যান্ড অফ মেমোরিজ, এটা 10 ফর্মার বই 3 ঘন্টায় লেখা হয়েছে। তা দিস থিংস আর হ্যাপনিং, যে একটা 10 ফর্মার বই 3 ঘন্টায় লিখে দিচ্ছে এআই, যেটা জুরি বোর্ডের কেউ ধরতেই পারেনি যে এটা এআই দিয়ে লেখা। এটা তো গেল এআই দিয়ে লেখা বই, আমরা মেনে নিচ্ছি যে এআই দিয়ে লেখা, এটাকে আমরা মার্কই করব যে এটা এআই জেনারেটেড। আপনি যে কথাটি বলছিলেন যে যদি কোনো ছবি সামনে আসে আমরা বুঝবো কোনটা এআই কোনটা মানুষ, সেটা আলাদা করে রাখবো, কোনটা এআই গাচ্ছে কোনটা মানুষ গাচ্ছে আলাদা করব। এবার আপনি যদি একটু খেয়াল করেন, জাপানে একটা ঘটনা ঘটেছে, রিকুদান নামে একজন রাইটার, ওনার আবার রাইটার্স ব্লক চলছিল। তা যে কারণে বইয়ের একটা পর্যায়ে, এটা তো ভালোভাবেই জানেন যে রাইটার্স ব্লক হলে আর আগানো যায় না, এখন ওনার কাছে বইটা জমাও দিতে হবে, সময়ও নেই, একটা প্রতিযোগিতা চলছে। উনি চ্যাট জিপিটিকে বলে বইয়ের 5% লিখিয়ে নিলেন, এরপর এটা জমা দিয়ে দিলেন এবং পুরস্কার জিতলেন। তারপরে জুরি বোর্ডের সামনে স্বীকারও করলেন যে আমার এই 5% আমি কোনো মতেই এগোতে পারছিলাম না, যে কারণে আমার এই সহযোগিতাটা নিতে হয়েছে। তার পুরস্কার কিন্তু প্রত্যাখ্যান করা হয়নি। আপনি কি এখানে এসে প্রশ্ন করি, আপনি কি এআই এর সাথে কোলাবোরেশনে গান গাবেন? কমফোর্ট ফিল করবেন কিনা? এই আমি জায়গায় আপনার চলে আগের গেলাম। গল্পটাতে তাহলে একটু ব্যাক করতে চাই। সেটা হচ্ছে যখন ও 3 ঘন্টা এআই বই লিখে দিল 10 ফর্মার বই। তারপরে কিন্তু সেটাকে ওনার আ চেক করতে হয়েছে যে এটার মধ্যে সব ঠিক আছে কিনা, পারফেক্ট হয়েছে কিনা। চেক করতে তো সময় লেগেছে নিশ্চয়ই। না, সেটা তো জানা যায় না। উনি চেক করেছেন কিনা সেটাও জানা যায় না। চেক করেছেন জুরি বোর্ড। হুম। উনি শুধু প্রম্পট দিয়েছেন। সে ফর এক্সাম্পল ওই প্রম্পট গুলা তার দেওয়া। এটুকু হতে পারে। এই জায়গা একটা ভয়ের বিষয় আছে। ওকে, তাহলে তো তার মানে আসলেই এটা তার মানে একটা আসলেই ভয়ের, এবং থ্রেটনিং একটা মানে আমার হ্যাঁ। প্রশ্নটা ছিল যে আপনি কি এআই এর সাথে কোলাবোরেশনে গান গাবেন, অথবা আপনি কি এআই এর সাথে কোলাবোরেশনে বই লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন? আমি তো কমফোর্টেবল হব না হয়তোবা, কারণ আমার এমনিতেও টেকনোলজি নিয়ে আইডিয়া কম। রাইট। আচ্ছা, আপনি? আমি যদি কোলাবোরেশন এর প্রশ্ন আসে হ্যাঁ, তাহলে হ্যাঁ, ডেফিনিটলি আমি কোলাব করতে চাইবো। তাহলে আমার কাছে মনে হয় সেটা হয়তোবা যারা এআই এর অডিয়েন্স তাদেরকে আমি গ্র্যাব করতে পারবো। কিন্তু এখানে যদি ব্যাপারটা এরকম সাইয়ারা গানের মতো হয়ে যায় যে আমার ভয়েসটাকে ছাপিয়ে বা আমার কাজটাকে ছাপিয়ে আমি যে কাজটা করছি বা করার সুযোগ পাচ্ছি সেটার জন্য আমি রেমুনারেশন পাচ্ছি। সো আমার ওই জায়গাগুলো স্কোপগুলো যদি অফ হয়ে যায়, আমার রাস্তাগুলো যদি বন্ধ হয়ে যায়, তো সেই তখন ক্ষেত্রে আর আমি সেই কমফোর্ট জোনটা হ্যাঁ, থাকবে আমি না। সেই কোলাব করতে যাব না। আচ্ছা, আমরা বলেছিলাম যে সুখে এআই, সেই জায়গায় কিন্তু মিউজিক নিয়ে অনেকটা সময় আলোচনা চলে গেছে। এরপরে আমরা আসলাম বইতে। যদি আমরা খেয়াল করে দেখি যে এর বাইরে এমন কি আছে যেটা আমাদের শখ বা সুখ দেয়, সেটা তো অবশ্যই আমাদের মাঠে চলে যেতে হবে,
খেলার মাঠে যে জায়গাগুলোতে আসলে অনেক অনেক তরুণ প্রজন্মের মানুষ খুব অনেক বেশি সময় কাটায় খেলা দেখে, সেটা ক্রিকেট হোক ফুটবল হোক, এই জায়গাটাতে এআই এর ইন্টারভেনশন গুলো আমরা যদি একটু দেখতে চাই কিভাবে, আপনার কি মনে হয় বা আপনার দুজনের কাছেই আমি একটু জানতে চাবো যে ক্রিকেট মাঠে কোথায় এআই, এটা একটু বলবেন কিনা, দুই একটা পয়েন্ট যেটা মাথায় আসে। আমার কাছে মনে হয় ওই যে স্ট্যাম্পিং এর যে আউটটা হয় সেই জায়গায় হয়তো এর কোনো মানে ব্যবহার যেখানে হতে পারে ডিসিশন রিভিউ ডিসিশন রিভিউজ এন্ড ডিআরএস। হ্যাঁ আচ্ছা, আর আপনার কি- খেলার বিষয়টা আসলে আমি ওভাবে করে বলতে পারবো না। না, আমার একদম মনে হয় যে দর্শকের চোখেই যদি বলেন যে কোনো কিছু আছে কিনা, মানে খালি চোখে। ওই যে যেটা ড্যাশবোর্ডে আসলে দেখানো হয় সেটা হয়তো বা হ্যাঁ মানে ইনস্ট্যান্ট হয়তো চেঞ্জ করে দেখানো আচ্ছা, যেতে পারে। এবার আমরা একটু জানি যে আসলে খেলার মাঠে বা খেলার জগৎটাতে এআই কিভাবে ঢুকেছে। সে আমরা দুইটা পার্টিকুলার টিমের নামই বলি, অস্ট্রেলিয়া এবং ওই আইপিএল এর মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের প্রত্যেক প্লেয়ারকে একটা করে ওয়্যারেবল রিস্ট ব্যান্ড দেওয়া আছে। এটাতে তাদের হেলথ মনিটর করা হয়, এটাতে তাদের পারফরমেন্স মনিটর করা হয়, করে একটা প্রেডিক্টিভ অ্যানালাইসিস তৈরি করা হয় যে তাদের যাতে যে অবস্থায় তারা আছে সেই অবস্থায় তারা কিভাবে পারফর্ম করতে পারবে এবং এইটাতে উত্তরণ করতে কি লাগবে, এগুলো সব এআই করে দিচ্ছে। আমার মনে হয় না এই জিনিসটা আমাদের কারোর জানা ছিল এবং এত ডিপ। আচ্ছা, সেকেন্ড থিং হলো এই অ্যানালাইসিসের আরেকটা ধাপ আছে। এই প্রেডিক্টিভ অ্যানালাইসিস আরেকটা ভাবে করে, এটা বিভিন্ন টিম, জাতীয় টিমই করছে। এই অ্যানালাইসিসটা হলো প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে অ্যানালাইসিস, তাদের স্ট্রেংথ কোথায়, তাদের উইকনেস কোথায়, আমাদের প্লেয়ারের স্ট্রেংথের সাথে তাদের প্লেয়ারের উইকনেস মিলিয়ে কিভাবে সেটাকে ক্যাশ করতে হবে বা কাজে লাগাতে হবে, এখানেও এআই ঢুকে গেছে। সেকেন্ডলি, নতুন যে পুলে আমরা জানি যে আসলে সত্যিকার অর্থে বয়সভিত্তিক খেলা খেলে মানুষ জাতীয় দলে ঢোকে। এই বয়সভিত্তিক খেলার ডাটা নিয়ে এআই বলে দেওয়ার চেষ্টা করবে কোন প্লেয়ারটাকে জাতীয় দলে নিলে সে বেশি দিন পর্যন্ত সারভাইভ করতে পারবে অথবা টিকে যাবে। আমরা যে অ্যানালাইসিসের কথা বললাম যে মানে ইমার্জিং প্লেয়ার খুঁজতেও কিন্তু আসলে এআই ব্যবহৃত হচ্ছে। আর ইনফিল্ড যে ডিআরএস, সেটাতে তো অবশ্যই এআই আছে। আর তার বাইরে আমরা দেখবেন যে খুব চমকপ্রদ কিছু তথ্য আমাদেরকে কমেন্টেটররা হঠাৎ দিয়ে দেন। এগুলো খুঁজে বের করে এআই নিজে। 200 বছরের আগের তথ্য খুঁজে বের করে এনে সামনে দিচ্ছে যে এইটা রেলিভেন্ট হতে পারে। তার মানে খেলার জগতে আমরা শুধু জানতাম যে হয়তো ক্যামেরায় এআই অথবা মাঠের মধ্যে ডিআরএস এআই, আসলে খেলোয়াড়দের মধ্যে ঢুকে গেছে, সিলেকশন প্রসেসে ঢুকে গেছে এবং মাঠের মধ্যেও ঢুকে গেছে। এই জায়গা কিন্তু আবারও সেই মানে সব এটা কিন্তু জায়গাতে অতটা নেগেটিভ লাগছে না আমার আমাদের কাছে ক্ষেত্রে ভালোই যেটা লাগছে। হ্যাঁ ভালোই লাগছে যে আমার হ্যাঁ। প্লেয়ার সুস্থ আছে কিনা জানা যাচ্ছে মানে কিংবা- খেলাটা তো অ্যাটলিস্ট এআই এসে খেলে দিচ্ছে খেলে না, দিচ্ছে তাই না, না? right, কিন্তু ওখানে তো হ্যাঁ। এই আমাদের জায়গাতেই কাজগুলো তো একটু আমি risky হয়ে জানতাম যাচ্ছে। যে আপনারা এই দিকেই যাবেন এবং এই পজিটিভই থাকবেন। খেলার জগতে রোবট ঢুকে গেছে অলরেডি। এই চায়নায় গত মাসে অলিম্পিয়াডের মতো একটা জিনিস হয়ে গেল, রোবটদের গেমস। এবং রোবটদের গেমস এখানে আপনার প্রায় সে ফর এক্সাম্পল শতাধিক রোবট অংশগ্রহণ করেছে এবং অনেকগুলো টিম ছিল, 16টা না 20টার মতো। বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন রোবোটিক্স কোম্পানি সবাই এখানে অংশ নিয়েছে। ফুটবল খেলেছে, বক্সিং খেলেছে, তারপরে দৌড় প্রতিযোগিতা ছিল। দেখা গেছে যেটা এবছরের প্রতিযোগিতাটা দর্শক টাকা দিয়ে টিকিট কিনে আসলে হাসাহাসি করতে এসেছে। বিভিন্ন রোবটগুলো উল্টে পাল্টে যাচ্ছিল, ফুটবলে লাথি মারতে পারে না, বক্সিং এ ঘুষিটা ঠিক মতো লাগে না। বাট থিঙ্ক অ্যাবাউট 5 years later এই জিনিসগুলোতে তারা কিন্তু পারফেকশনে চলে আসবে। তাহলে তখন কি আমরা এআই রোবটের খেলা দেখব, নাকি মানুষের সাথে আবার কোনোদিন এআই রোবট কম্পিট করে খেলা শুরু করবে? এই জায়গাও তো চিন্তার একটা খোরাক আমার মনে হয় যে আছে। আমরা এই জায়গায় এসে সুখটা থামাই, সুখের মধ্যেই অনেক অসুখ ঢুকে গেছে। হ্যাঁ সেটাই দেখতে এবার- পাচ্ছি হ্যাঁ, আসলে এবার অসুখের মধ্যে কোনো সুখ ঢুকুক অসুখের মধ্যে সুখ ঢুকুক, মানে এআই অসুখের মধ্যে কিছু সুখ নিয়ে এসেছে, যেগুলো আসলে বলতেই হয়। আপনাদের কি ধারণা যে মেডিকেল সেক্টরে এআই কি কাজে আসতে পারে? আমি আবারও কিন্তু এই একটু ডিসকাশনের মধ্যেই থাকি। ওইটা কিন্তু একটা মানে একটা স্লাইড একটা ধারণা আপনি দিয়ে দিয়েছেন। খেলার মাঠে যেহেতু খেলোয়াড়দের হেলথ এনশিওর করছে এআই,
তার মানে মেডিকেলে আসলে বিশাল বড় ভূমিকা রাখারই কথা। আচ্ছা, এবার তাহলে আমি তো সব গল্পের মতো করেই বলি। সে ফর এক্সাম্পল কানাডায় একটা ঘটনা ঘটেছে, ওটাতে যাব। কিন্তু তার আগে বলে রাখি, দা ভিঞ্চি নামে একটা সার্জিক্যাল রোবট আছে। সে হলো অপারেশন করতে পারে। কিন্তু জাস্ট পাশের রুমেই একজন ডক্টর বসে দেখিয়ে দেন এক্স্যাক্টলি কোন জায়গায় অপারেট করতে হবে এবং কিভাবে অপারেট করতে হবে। এরপর সে বাকি প্রসিজারটা কমপ্লিট করে। তাহলে এটা কিন্তু মনে হচ্ছে যে যাক, তবু তো হিউম্যান ইন্টারভেনশন আছে। এরপর যেটা হলো, এই পাশের রুমে বসা ডক্টর চলে গেলেন আর একটু দূরে। কত দূরে? 400 কিলোমিটার দূরে। কানাডায় ঘটেছে ঘটনাটা। 400 কিলোমিটার দূরে বসে উনি এআই কে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এআই এখানে বসে অপারেট করছে। এরপরে যেটা হলো, হপকিন্সের ল্যাবে একটা সেডো বডি তৈরি করা হলো, যেখানে হিউম্যান বডির মতোই, এবং অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে হবে। তা এআই কোনো ধরনের কোনো হিউম্যান ইন্টারভেনশন ছাড়াই 100% প্রেসিশন নিয়ে অপারেশন করে ফেলেছে। তার মানে সামনের দিনগুলোতে এই সার্জারির ক্ষেত্রে আমার মনে হয় যে এআই বড় কিছু করতে যাচ্ছে। কি করতে যাচ্ছে এটা সবই বুঝতে পারছেন। এখন প্রশ্ন হলো, আপনি কি এআই কে দিয়ে সার্জারি করাবেন নাকি মানুষকে দিয়ে? একদম ইয়েস নো প্রশ্নে থাকি। নো। নো। আপনি? না। না। কিন্তু যদি আমরা মার্কেট অ্যানালাইসিস করি, ডেটাটা উল্টা কিছু বলছে। দেখা গেছে অধিকাংশ মানুষ ওয়েস্টে প্রেফার করছে এআই কে দিয়ে অপারেশন করানোর, কারণ তাদের হলো মানে সাকসেস রেটটা ভুল অনেক হওয়ার হাই, ভুল পসিবিলিটি হওয়ার খুব পসিবিলিটি কম। কম। তাহলে কতগুলো অপারেশন এখন পর্যন্ত এআই করে থাকতে পারে? একটু তাড়াতাড়ি যাই, র‍্যাপিড ফায়ারের মতোই যাই। কত অপারেশন করছে? 1500, 2000। 1500, 2000। আপনি? অ্যারাউন্ড অ্যারাউন্ড হ্যাঁ। 1500, 2000। 10 মিলিয়ন অপারেশন অলরেডি ডান। ও। ওকে? আমার মনে হয় যে এইটা রিয়েলি স্ক্যারি যে 10 মিলিয়ন অপারেশন এই পেশেন্ট ধরেন রাজি হয়েছে, তাই তো? পেশেন্ট রাজি করা হয়ে গেছে এবং Success সাকসেসফুলি ratio? ডান। সাকসেস রেশিও মোটামুটি ধরেন 90 এর উপরে 100 এর কাছাকাছি এরকম হবে। আর খুব জলদি যদি বলি, আমাদের ইটা তো কি বলে, আলোচনাটা তো বেশ প্রাণবন্ত হলেও দীর্ঘ হয়েছে, এটা বলতেই হচ্ছে। তা সেই জায়গাতে আমরা শেষে এসে যদি বলি যে ক্যান্সারের ওষুধ খোঁজার ক্ষেত্রে এআই বড় একটা সাফল্য দেখিয়েছে। 3টা নতুন ওষুধ আবিষ্কার করেছে যেটার আইডিয়া মানুষের ছিল না। এখন এগুলো হিউম্যান ট্রায়ালের পর্যায়ে আছে, হয়তো খুব শীঘ্রই বাজারে আসবে। তারপরে আরো বড় কথা হলো যে ক্যান্সার ডিটেকশনে এই সাকসেস রেট অনেক বেশি, মানুষের চেয়ে খুব তাড়াতাড়ি পাচ্ছে, এবং তারা ওই লং হিস্ট্রি ঘেটে অন্য মানুষের শরীরে কিভাবে এই রোগ ছড়িয়েছে এগুলো দেখে কিন্তু খুব সহজে বলে দিতে পারছে যে কার ক্যান্সার আছে কি নাই। দেখা গেল একটা মানুষের দেখে ডক্টরের যতটুকু সময় লাগতো তার চেয়ে অনেক কম সময় লাগছে। তারপরে ওই একই কথা আমি শেষে এসে বলবো যে এআই কে আমাদের লুপে রাখা উচিত, কিন্তু এআই নির্ভর হয়ে গেলে পরে আসলে এটা হয়তো বড় ভয়ের বা ক্ষতির কারণ এক সময় হয়ে যেতে পারে। আমি এখানেই থামছি। সুখে অসুখে এআই, আমার কাছে সুখ বলেন অসুখ বলেন এটুকুই ছিল। আর আপনার কথা শুনে আমার কাছে মনে হচ্ছে অসুখের মাঝেই আসলে সুখ লুকিয়ে আছে। আমি একটু লুইপার কাছে জানতে চাই, একদম শেষ দিকে যেহেতু আছে, আজকের শো কেমন লাগলো? আমার এবং তো ভীষণ ভালো লেগেছে, এবং দাদা যে গল্পগুলো বললেন, আমার এই গল্পগুলো শুনতে খুব ভালো লেগেছে। তারপরও আসলে এত কিছু শেখার মধ্যেও একটা জিনিস মাথায় থেকে যাবে, সেটা হচ্ছে আপনি গুড ইন্টেনশন নিয়ে যখন আপনি এআই কে ইউজ করবেন তখন ভালো কিছুই বেরোবে। যেরকম ক্যান্সারের ওষুধ আবিষ্কার হয়েছে। আবার আপনি যদি ব্যাড ইন্টেনশন নিয়ে এআই কে ইউজ করেন তখন ওই যে মৃত মানুষের কণ্ঠ দিয়েই গান বানাতে হবে। সো আমাদের পরিমিতি বোধটা অবশ্যই থাকতে হবে। আমরা ভালো কাজে এআই কে ইউজ করি, এবং সবসময় মনে রাখতে হবে যে আই ফর ইন্টেলিজেন্স, আর তার সামনে কিন্তু একটা এ আছে, সেটা কিন্তু আর্টিফিশিয়াল। দ্যাটস ইট। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এত চমৎকারভাবে আসলে জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা পর্বেই আপনার উপস্থিতি প্রাণবন্ত। আমি আজকে এসে বললাম কারণ আমরা সিজনের শেষের দিকে আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো আমি আরজে শান্ত বিদায় নিচ্ছি। অনেক বেশি ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে। হ্যালো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি লুইপা, সঙ্গীত শিল্পী আমি। কিন্তু স্কিল জেনের এত সুন্দর একটা আয়োজন, যারা এআই কে নিয়ে কাজ করছে, সেখানে এসে অনেক কিছু জানলাম, শিখলাম। আপনারাও চোখ রাখুন, নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবেন।
ধন্যবাদ।